দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্সে। আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে এবং ইয়েস টু পলিটিক্সে আমরা এখানে রাজনীতিকে দেখতে চাই তরুণদের চোখ দিয়ে, এখানে আমরা রাজনীতিকে দেখতে চাই তরুণদের প্রশ্ন দিয়ে। ইয়েস টু পলিটিক্স শুধুমাত্র আমরা এখানে প্রশ্নের উত্তর খুঁজি ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য, এবং যে ভবিষ্যৎটা শিক্ষার্থীদের, যে ভবিষ্যৎটা আগামী প্রজন্মের। এবং দর্শক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনে যুক্ত হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরাফা খাতুন। আশরাফা, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্সে। আমি প্রথমে একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই। আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স। যখন আমরা এই কথাটা বলি ইয়েস টু পলিটিক্স, আপনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে যিনি রাজনৈতিকভাবে সচেতন, কি মনে হয় তখন এই বাক্যটা শুনলে? আমি সবসময় রাজনীতিকে হ্যাঁ বলেছি, ইয়েস টু পলিটিক্স, এটা আমারও একটা মোটিভ। আমি যখন থেকে বুঝতে শিখেছি, আমার মনে হয়েছে এই দেশের যে সিস্টেমটা, এই সিস্টেম যতই বিপ্লব হোক, যতই অভ্যুত্থান হোক, রাজনৈতিক সংস্কার ছাড়া এই দেশের সিস্টেমটা চেঞ্জ হবে না। কারণ এই দেশের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, একদম গোড়া থেকে মাথা পর্যন্ত পুরোটাই রাজনীতির সাথে যুক্ত। আপনি শিক্ষা থেকে শুরু করে আপনি যদি কর্পোরেট জায়গাও যান, সব জায়গায় কিন্তু রাজনীতি প্রভাব রাখছে সব থেকে বেশি। যার কারণে আমরা বারবার সিস্টেম চেঞ্জের কথা বললেও রাজনীতিতে চেঞ্জ না আসায়, পজিটিভ রাজনীতি না করায় আমাদের এই পরিবর্তনগুলো হচ্ছে না। এই জন্য রাজনীতিকে সবসময় হ্যাঁ বলতে হচ্ছে, এবং হ্যাঁ বলি আমি সবসময়। সবার প্রতি ওই আহ্বানটাও থাকে যেন সবাই রাজনীতিকে পরিবর্তন করার জন্য রাজনীতিকে হ্যাঁ বলি। ইতিবাচক উত্তর। কিন্তু আমরা দেখেছি, ধরেন এই ক্যাম্পাসে আমি যদি 2 থেকে 3 বছর আগেই শিক্ষার্থীদের প্রশ্ন করতাম রাজনীতি বিষয়ে, তারা সবাই কিন্তু অন্যভাবে পাশ কাটিয়ে যেতেন, এবং সরাসরি যদি কেউ বলতেও চাইতেন তারা বলতেন যে আই হেট পলিটিক্স। ফলে আই হেট পলিটিক্স থেকে ঠিক ইয়েস টু পলিটিক্সের যে জার্নিটা আমরা যতটা সহজভাবে বলছি, এতটা সহজও হয়তো না। আমি যদি উদাহরণ হিসেবে আপনাকেই বলি, আপনার সেখানে সম্পৃক্ত হওয়া আই হেট পলিটিক্স থেকে ইয়েস টু পলিটিক্সের এই জার্নিটার মধ্যে ঠিক কেমন করে ঘটলো, এবং আমাদের দেশের যে এই জার্নিটার মধ্যে আমরা দেখেছি একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, সেটি একটি ঐতিহাসিক এবং বৈপ্লবিক পরিবর্তনও বটে, কেননা সেটি বিশ্ব প্রেক্ষাপটের মানদণ্ডেই দৃষ্টান্ত হিসেবে থাকবে। দেখুন, মানে রাজনীতি, আমরা আই হেট পলিটিক্স বলেছি, এখন আবার বলছি ইয়েস টু পলিটিক্স। এইটা মানে এমন না যে সাংগঠনিক রাজনীতিতে সবার আসতে হবে। জি, আমি সাংগঠনিক একটা কাঠামোর ভিতরে থেকে রাজনীতি করব, আমি সাংগঠনিক কাঠামোর ভিতরে থেকে রাজনীতিকে প্রমোট করব, ব্যাপারটা এরকম না। 24-এ যেটা হয়েছে, আই হেট পলিটিক্স জেনারেশন পুরোপুরি চেঞ্জ হয়ে পলিটিক্স নিয়ে কথা বলছে, এইটার পিছনেও সবার ওই ধারণাটাই আছে যে সাংগঠনিক রাজনীতিতে না গিয়েও এই যে নষ্ট হয়ে যাওয়া রাজনৈতিক যে সিস্টেমটা, এইটার পরিবর্তন করতে হবে রাজনৈতিক চিন্তাভাবনার মাধ্যমে। আমি রাজনীতির বাইরে চিন্তাভাবনা করে আসলেই কতটা পরিবর্তন আনতে পারবো, এইটা আমরা যখন ভাবা শুরু করেছি তখন কিন্তু পরিবর্তন এসেছে, এবং তখনই আমাদের যে অভ্যুত্থান 24-এর এটা সংগঠিত হয়েছে। আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ আমাদের যে ক্যাম্পাসগুলো, এই ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ এমন দখলদারিত্ব চালিয়েছে যে একটা ফেসবুকের কমেন্টের জোরে, একটা ফেসবুকের পোস্টের জেরে দেখা গিয়েছে আবরার ফাহাদের মতো একটা মেধাবী ছাত্রকে মেরে ফেলা হয়েছে। এই যে সিস্টেমটা, এটা কিন্তু একদিনে হয়নি, একদিনে তৈরি হয় না এটা। যখন আমরা দেখেছি এই সিস্টেমটা তৈরি হওয়ার পিছনে আমাদের নীরবতা কাজ করে, আমরা রাজনীতি নিয়ে কথা বলি না, আমাদের মনে হয়েছে রাজনীতিকে যত এড়িয়ে যাব আমরা তত শান্তিতে থাকতে পারবো। কিন্তু একটা সময় ওই শান্তিতে থাকতে চাওয়ার যে প্রবণতা, এইটাই আমাদের ভাই বন্ধু, সিনিয়র জুনিয়র সবাইকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিন্দুমাত্র মত প্রকাশের স্বাধীনতা থাকছে না, যে রাজনীতি করতে চায় সেও রাজনীতি করতে পারছে না। এই চিন্তাটা যখন আমাদের দোরগোড়ায় চলে এসেছে, আমাদের ওই চিন্তা থেকে যে আমরা এটাকে এড়িয়ে যাব, ওই এড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি ছেড়ে যখন আমরা দেখেছি যে ক্রাইসিসটা আমাদের ঘরের ভিতরে চলে এসেছে, তখন কিন্তু আমরা নেমে এসেছি রাস্তায়। তো এই পরিবর্তন যেরকম একদিনে হয়নি, আমিও আমার ভিতরেই পরিবর্তনটা একদিনে হয়নি। আমি স্পষ্টভাবে মনে করতে পারি, আমি ছোটোবেলা থেকেই অনেক বই পড়ি,
আমার গ্রামে বড় হওয়ার কারণে ওভাবে আমার বন্ধু বান্ধবীও ছিল না, যাদের ছিল একটা সামাজিক জানেন যে আমাদের গ্রামের ভিতরে সামাজিক কাঠামোটা ওই রকমভাবে গড়ে ওঠেনি যে নারীরা পড়াশোনা করে বড় হবে, নারীরা পড়াশোনা করে এগিয়ে যাবে, এটা হয়নি কখনো। যার কারণে স্কুল কলেজে থাকতে আমার বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, আমার একা একাই অনেকটা সময় কাটানো লেগেছে, যার কারণে বইয়ের প্রতি একটা ঝোঁক ছিল। তো আমি বইয়ে দেখেছি সবসময় পরিণতি যেটাই হোক ভালো হয়, পজিটিভ হয়। আমি রাজনীতি নিয়ে অনেক বই পড়েছি, আমার বাবা সবসময় রাজনীতি সচেতন একজন মানুষ, আব্বু সবসময় রাজনীতিক আলোচনা করতেন, ঘরের ভিতরে নিউজ দেখতেন। আমরা ওই টিভিতে নাটক সিনেমা দেখার থেকে নিউজ দেখার প্রতি সবসময় একটা আমাদের আকর্ষণ ছিল। তো ওই জায়গা থেকে দেশের রাজনীতি নিয়ে ভাবা শুরু একদমই ক্লাস 7-8-এ পড়ার সময় থেকে। তো 2013 সালে যখন জাতীয় ইলেকশন হয়, ইলেকশনে 14-তে সরি 13 পার হয়ে 14। তো আমি তখন ক্লাস 8টা, আমার জিএসসি পরীক্ষা শেষ হয়েছে, বাড়িতে হিউজ একটা সময় কাটাচ্ছি। ওই টাইমে 9-এ ভর্তি হব, এই টাইমে হচ্ছে ইলেকশনটা। ইলেকশনের দিন কেন্দ্র পড়েছে আমার স্কুলে। আমি গিয়েছি কেন্দ্রে দেখতে যে নির্বাচনের পরিবেশ কেমন। গিয়ে দেখি মানে ব্যালট বাক্স বাইরে, মানে ওটা হচ্ছে বাইরে, ব্যালট বাক্সটা বাইরে, যে এটা আছে রুমটা আছে ওটার বাইরে ব্যালট বাক্স, এবং ছোট থেকে বড় সবাই সমান তালে সিল দিচ্ছে। যতগুলো ব্যালট আছে সবগুলোতে সিল দেওয়া লাগবে, এমন একটা প্রতিযোগিতা চলছে। কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা ওখানে মানা হচ্ছে না। তো আমি ওইটা দেখে আমার একটু শক লাগে যে গণতান্ত্রিক ব্যবস্থা কি এরকম, কেমন, মানে আসলেই কি নির্বাচন এরকম হয় কিনা। কারণ আমি যদি ভুল না করে থাকি 2008-এ একটা জাতীয় নির্বাচন হয়, এবং ওই নির্বাচনটা যখন হয় তখন আমি ছোট, আমি ওই নির্বাচনটা দেখেছি, মানে একটু স্মৃতি মনে আছে। আমি দেখেছি যে বাইরে এই যে বিভিন্ন দলের এজেন্টরা বসে আছে, তারা পান খাওয়াচ্ছে, সিগারেট দিচ্ছে লোকজনকে, একটা উৎসবমুখর পরিবেশে ওই নির্বাচনটা হয়েছে। তো আমি দেখলাম 14-তে এসে ওইটা কিন্তু ওই সিচুয়েশনটা নাই, মানে পুরোপুরি একটা চেঞ্জ চলে আসছে, মৃত ব্যক্তির সিল দিয়ে দিচ্ছে। এবং আমি দেখেছি যে আমার একজন পরিচিত বড় ভাই, সে বের হয়ে এসে বলছে যে আমি একা 50টা ভোট দিয়েছি। আমার ওই সময় থেকে মনে হয়েছে যে এটা ঠিক না, এবং ওই যে ঠিক না, এটা পরিবর্তন করার জন্য কথা বলতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস ছিল না সেই সময়, কথা বলার প্ল্যাটফর্ম ছিল না। আমি বারবার মধুর ক্যান্টিনে কোথায় কি হচ্ছে আমি দেখতাম। 2018-র নিরাপদ সড়ক আন্দোলন আমি সবসময় টিভির সামনে বসে বসে দেখেছি। 18 কোটা সংস্কার আন্দোলন দেখেছি। যখন ওইটা পার হয়েছে ফেজটা, আমার তখন অ্যাডমিশন চলছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, এবং আমি আব্বু ভর্তি হতে দিতে চাচ্ছিল না, কারণ ঢাকার মতো জায়গায় আমার ওই আব্বুর ফিনান্সিয়াল অবস্থা তো ভালো না যে আমাকে। আপনি 18-19 সেশনে ভর্তি হয়েছেন? জি, 18-19 সেশনে। ও 19-এর ডাকসু ইলেকশনটা আমার চোখের সামনে হয়েছে, এবং এখানে সবথেকে বেশি শকটা পেয়েছি যে ডাকসু ইলেকশনেও ভোট কারচুপি হয়েছে হিউজভাবে। আমি দেখেছি যে হলের ভিতরে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, এবং যেই ভোট কাস্ট হয়েছে তার উল্টাটা দেখানো হয়েছে। মানে এইটা যে কত বড় একটা ডিসগ্রেস লেগেছে যে এই জায়গায় মধুর ক্যান্টিন আমার কাছে রাজনীতির একটা বলতে পারেন যে আতুর ঘর, আমি সবসময় দেখে এসেছি। সেই মধুর ক্যান্টিনেই হচ্ছে এগুলো হয়, মধুর ক্যান্টিনে জোর করে এনে স্লোগান দেওয়ানো হয়, এই রাজনীতি তো আমি চাই নাই। তো ওই জায়গা থেকেই দেখা যায় রাজনৈতিক যত মুভমেন্ট হয়েছে 2019 সাল থেকে, যৌক্তিক আন্দোলন যতগুলো হয়েছে সবগুলোতে আমি সামনে ছিলাম। ওই সচেতনতা, ওই আই হেট পলিটিক্স থেকে ইয়েস টু পলিটিক্স, এইটা আমার 2014 থেকেই বলতে পারেন একরকম শুরু। 18-র যতগুলো, বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলন, তো ওই সময় আমিও স্টুডেন্ট ছিলাম কলেজের, তো ওইটা আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে যে কথা না বললে হবে না, কথা তো বলতেই হবে, এবং বললেই বদলায় মূলত। এবং বলার যে প্রেক্ষাপটটা তখন আসলে কি, এই যে আপনি বলছিলেন মূলত 2014 সাল থেকে শুরু হয়েছে আপনার দেখা,
এবং আপনি আপনার একটু গ্রামের বর্ণনাটাও দিচ্ছিলেন, আপনার ওই সময়টার জার্নিতে আপনি কাউকে কাছে পাচ্ছিলেন না, সেই বর্ণনাটাও শুনছিলাম। আশরাফা, একটু যদি আমাদেরকে একটু বলতেন যে আপনার বেড়ে ওঠাটা ঠিক কোথায়? আমি যতখানি জানি সেটা খুলনাতে, হ্যাঁ। যদিও আপনার জন্ম ঢাকাতে, জি। এবং পরবর্তীতে আপনি খুলনায় বেড়ে উঠেছেন এবং কোথায় পড়াশোনা করেছেন, তারপরে উচ্চ মাধ্যমিকে কোথায়, সেগুলো যদি একটু বিস্তারিত বলতেন, এবং এখন কোথায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়াশোনা করছেন আপনি? আমার জন্ম ঢাকায় 2000 সালের 21শে নভেম্বর। ঢাকার মিরপুরের রূপনগরে আমার জন্ম। তো এখন তো অনেক বড় এলাকা, তখন এত উন্নত ছিল না। তো আমার ছোটোবেলা বলা যায় যে 6 বছর বয়স পর্যন্ত ঢাকাতেই কেটেছে। এরপর আমার বাবা একটা হচ্ছে ওই যে মিশুকের একটা ছিল, আপনারা যদি ঢাকায় থেকে থাকেন, ওই 2006 সাতের দিকে সিএনজির যে এটা মিশুক ছিল, যদিও বিএনপি সরকার ওটা বন্ধ করে দেয়। তো ওইটা বন্ধ করে দেওয়ার পরে আমার আব্বুর বড় একটা লস হয়, এবং ওই লস হওয়ার পরে আমার আম্মু গার্মেন্টসে চাকরি করা শুরু করে। আমরা 3 ভাই বোন, আমার বড় বোনও তখন পড়াশোনা করে, আমিও তখন ছোট, তখনও একাডেমিক পড়াশোনাভাবে শুরু করিনি। আমার ছোট ভাই আছে, আমার 2 বছরের ছোট। তো আমরা দেখা যায় যে একদমই অসহায়ের মতো একটা অবস্থায় পড়ে গিয়েছি তখন। আম্মু তখন গার্মেন্টসে চাকরি করা শুরু করলো, কারণ আম্মু খুব বেশি পড়াশোনা করেনি যে কোনো কর্পোরেট জবে ঢুকবে বা সরকারি জবে ঢুকবে। আমার আব্বু একটু স্বাধীনচেতা মানুষ সবসময়। আব্বু আসলে ওই চাকরি বাকরির বাঁধনে কখনো থাকতে চাননি হয়তো, এই কারণে আব্বুর মনে হয়েছে যে চাকরি করার থেকে রিক্সা চালানো ভালো, আমার উপরে কোনো মালিক নাই। তো আব্বু ঢাকা শহরে রিক্সা চালিয়েছেন, অনেক দিন চালিয়েছেন, 2010 পর্যন্ত আব্বু ঢাকা শহরে রিক্সা চালিয়েছেন। ও আব্বু আম্মু দুইজনেই কাজ করার পরেও আসলে এত কম আয়ে 3জন ছেলেমেয়ের লালন পালন, এরপরে আবার স্কুলে পড়ানো, এটা খুবই কঠিন হয়ে গিয়েছিল আমাদের জন্য। তো আমাদের 3 ভাই বোনকেই আব্বু আম্মু 2006 বাড়িতে পাঠিয়ে দেয়। আমরা গ্রামে নানুর কাছে চলে যাই আর কি। আমার নানু তখনও বেঁচে ছিলেন, নানুর কাছে আমরা বড় হয়েছি। খুলনা জেলার তেরোখাদা উপজেলায় আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি, আমার প্রাইমারি স্কুল কমপ্লিট করেছি আমি শহীদপুর খানে সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে হাড়িখালি গ্রামে অবস্থিত খুলনার। আমাদের স্কুলটা অনেক পুরনো, 1947 সালে প্রতিষ্ঠিত প্রাইমারি স্কুল। তো আমি গ্রামে যাওয়ার পরে নানুর কাছেই বড় হওয়া, মানে সবসময় আমার আশেপাশের সব মানুষজন বলতো যে আমাদের 3 ভাই বোনেরই ব্রেন অনেক ভালো, মানে আমি এখনও বুঝি না আসলে ব্রেন ভালো বলতে কী বোঝায়, বলতো যে ব্রেন অনেক ভালো। তো পড়াশোনা করার জন্য আব্বু আম্মু রেখে গিয়েছিল, কিন্তু ওই প্রপার যেই যত্নের সাথে কেউ পড়া দেখিয়ে দেবে এই করবে, নানু তো এত ভালো কিছু পড়াশোনা বুঝতো না বা কিছু, আমরা নিজেরাই পড়াশোনা করতাম। আপু এসে হাই স্কুলে ভর্তি হলো, আমি ক্লাস 2তে ভর্তি হই গ্রামে গিয়ে। আস্তে আস্তে বড় হতে থাকি, নিজের কাজকর্ম নিজে করা, একটু চঞ্চল ছিলাম আমি। দেখা যেত যে দুপুরবেলা ক্লাস করে বের হয়ে যেতাম, আবার বিকালে বাড়িতে ফিরতাম, নানু অনেক বকাঝোকাও করতো। ওইভাবে বড় হচ্ছিলাম আস্তে আস্তে। ক্লাস 5-এ তখন সমাপনী পরীক্ষা, আমরাও তখন সমাপনী পরীক্ষা দিয়েছি। তো আব্বুর ওই সময় মনে হলো যে আমি একদমই আসলে পড়াশোনা থেকে কিছুটা ডিস্ট্র্যাক্টেড, যদিও ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু তখন মানুষ ছিল ক্লাসে 14 জন, তার মধ্যে ফার্স্ট হওয়া খুব বড় কিছু না। তো আব্বু আমার পিএসসি পরীক্ষার আগ দিয়ে আব্বু বাড়িতে গেল, কারণ আব্বু আসলে আমাদের ছেড়ে থাকতে পারে না। আম্মু ঢাকাতেই ছিল, আম্মু গার্মেন্টসেই চাকরি করেছে আমার অ্যাডমিশনের আগে পর্যন্ত। আব্বু বাড়িতে চলে যায়। আব্বু বাড়িতে চলে যাওয়ার পরে আমার সমাপনী পরীক্ষা দিই আমি, এবং 28 বছর পরে আমি আমার প্রাইমারি স্কুল থেকে বৃত্তি পেয়েছি, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম আমি ওই সময়। তো গ্রামে ওই সময় থেকেই আসলে সবাই আমাকে একটু চেনে, আমি অনেক ভালো স্টুডেন্ট এই হিসাবে। তো পড়াশোনা করেছি, অনেক প্রতিবন্ধকতা ছিল গ্রামে, আসলে মেয়েরা পড়াশোনা করবে। আমার বোনের এখনও বিয়ে হয়নি, আমার এখনও বিয়ে হয়নি। তো এই বিয়ে হয়নি এটা আমি ফিল করেছি 2013 সাল থেকে, যে 13 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি। আচ্ছা, তো এইটা হচ্ছে 13 সালে এসে ফিল করেছি যে বড় হয়ে যাচ্ছি, 13 থেকে এখন 25 চলে এসেছে, 12 বছর পার হয়ে গেছে এখনো বিয়ে হয়নি। তো ওই প্রেশারটা এখনো মাথার ভিতরে আছে। গ্রামের পরিবেশটা আসলে বলবো না যে একদমই বৈরী ছিল, কিছু মানুষ আছে, কিছু মানুষ ছিল এখনো
যারা আমাদের অনেক ইন্সপায়ার করেছে, কিন্তু পরিবারের ভিতরে যে বেড়ে ওঠার যে পরিবেশ, আম্মু ছিল না, আমি মেয়ে মানুষ, এই বেড়ে ওঠার পরিবেশটা পাওয়া অনেক কষ্টকর ছিল। এবং আমি দেখেছি আমার বড় বোন রান্নাবান্না করেছে, আমাদেরকে খাওয়ানোর থেকে শুরু করে সব কিছু করেছে, আমাদের দুই ভাই বোনকে বড় করেছে, বড় করে নিজের পড়াশোনা চালিয়েছে। তো এটা অনেক কঠিন ছিল। আম্মু ছিল না, আশেপাশের মানুষজন অনেক বাজে কথা বলতো যে মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, মেয়েরা কি ভালো থাকবে, মানে ব্যাপারটা এরকমই ছিল যে আমরা বাড়িতে থেকে মায়েরা বাড়িতে আছে, তারপরেও মেয়েদের ভালো রাখতে পারছি না। আর শেয়ানা মেয়ে বলে গ্রামে একটা কথা আছে, শেয়ানা মেয়ে মা ছাড়া কি ভালো থাকবে, এরকম একটাই ছিল। তো সব কিছু পার করেও মোটামুটি নিজের গরজে হোক, আব্বুর প্রেশারে হোক, পড়াশোনা করেছি, জেএসসিতেও জিপিএ 5 পেয়েছি। তো ভালো ছাত্রী বলে সবসময় গ্রামে একটা নামডাক ছিল আমার। এসএসসিতেও আমি আমাদের পুরো উপজেলার ভিতরে একটা বলা যায় অনেক বেশি মার্ক পেয়েছি ওই সময় আমাদের মার্কিং সিস্টেমে। আমি যে কলেজে পড়েছি, আমার ওই কলেজ এমন একটা কলেজ যে কলেজের টিচাররা বেতন পেত না। আমার কলেজের নাম চাঁদপুর কলেজ, ওটা রূপসা থানার ভিতরে অবস্থিত। তো কলেজে হেঁটে যেতাম, অনেকখানি রাস্তা, ডেইলি 4-5 কিলোমিটার হেঁটে যাওয়া আসা করা লাগতো। তারপরে আবার আমার নিজের টিউশন করানো লাগতো, কারণ আমার খরচটা টানাও আব্বু আম্মুর জন্য অনেক কষ্টকর। আমার সকালবেলা দেখা যেত যে আমি 6টায় উঠতাম, 6টা থেকে 7টা পর্যন্ত একটা টিউশন করাতাম, এরপরে আবার নিজের কোচিং করতে যাওয়া লাগতো কলেজের জন্য, অ্যাডমিশনের জন্য, যেহেতু ভার্সিটিতে পড়তে চাই। তো দেখা যেত যে আমার কোচিংয়ে যেতে যেতে একটু দেরি হয়ে যেত, আর 10টা পর্যন্ত কোচিংয়ে থাকতাম। এরপরে আবার ক্লাস করতাম কলেজে, দুপুরবেলা এসে রান্না তুলে দিতে পারতাম না, কারণ আপু চলে গিয়েছে, আপু খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তো ওই সময়, আপু বাড়ি থেকে চলে গিয়েছে, পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপরে, রান্না বান্না। আমরা তো আবার গ্রামে ধানের চাষ হয়, ধান কাটা থেকে শুরু করে ধান মাথায় করে বয়ে আনা, সব কিছুই করেছি আব্বুর সাথে। তো আমি দুপুরবেলা রান্না বসিয়ে দিয়ে একটা ব্যাচ করাতাম, টিফিন টাইমে পড়তে আসতো স্কুলের ছেলেমেয়েরা আমার কাছে। রান্না শেষ হতে হতে স্কুল ছুটি হয়ে যেত, তখন আর একটা ব্যাচ পড়তে আসতো, তাদেরকে পড়িয়ে সন্ধ্যায় আর একটা বাসায় পড়াতে যেতাম। তো 4 শিফটে আর কি টিউশন করাতাম। খাওয়া দাওয়া করতে করতে দেখা যেত যে রাতের বেলা 8টা-9টা বেজে যেত, গোসল করে খাওয়া দাওয়া করে, আর পড়াশোনা করার সুযোগ হতো না, ঘুমিয়ে পড়তে হতো। এইভাবেই কেটেছে পুরো সংসারের দায়িত্ব নিয়ে, এভাবে প্রত্যেকটা দিন একই রুটিন। আমার ওজন একদমই পড়ে গিয়েছিল, একদম 40-42 কেজিতে নেমে এসেছিল, এরকম একটা অবস্থা। তারপরেও আর কি চালিয়ে গিয়েছি আব্বুর সাথে। পুরো ফ্যামিলি, আমাদের বছরের ধান আমাদের জমি থেকেই আসে, পুরো ধান কাটা, বয়ে আনা, মাড়াই করা, খড়ের বালা বানানো, ধান সিদ্ধ করা, সব কিছুই আমরা আব্বু, আমি, আমার ছোট ভাই মিলে করেছি ওই সময়। সেই সাথে টিউশন চালিয়েছি, কলেজ করেছি। আমার আব্বু একসময় ভেবেই বসেছে আমি কলেজে এইচএসসি পরীক্ষা আমি ফেল করব, কারণ আমি কিছু পড়তে পারিনি। পরীক্ষার দিন সকালে পড়ে পড়ে যেতাম। আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছি সব সময়। আমি এইচএসসিতেও জিপিএ 5 পেয়েছি, শুধু একটা সাবজেক্টে আমার মিস হয়েছে, আইসিটিতে, ওইটা পড়তে পারিনি ঠিকঠাক মতো। পরীক্ষার দিন সকালে পড়ে পড়ে 90+ মার্কও পেয়েছি। আমি এইচএসসিতে সরকারি বৃত্তিও পেয়েছি। তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়টাও এরকমই গিয়েছে যে আমি নিজে একটা জায়গায় ইংলিশ পড়ে এসে আমি একটা টিউশন করাচ্ছি, কারণ যেই খরচটা আমার টিচারকে দিতে হবে, আমি যার কাছে পড়ি তাকে যেই খরচটা আমার দিতে হবে সেটা আমার নিজেরই ইনকাম করতে হবে। তো এটা করে আমি অ্যাডমিশনের সময় পড়তে পারিনি, ডেইলি হয়তো 15 মিনিট 20 মিনিট করে করে পড়তাম। পড়েও মোটামুটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের 2টা ইউনিটেরই ফর্ম তুলেছিলাম, এবং খ ইউনিটে পরীক্ষা দিয়েই চান্স পেয়েছি একদম প্রথমেই, কোনো ধরনের একাডেমিক কোচিং ছাড়া। একা পড়েছি, পড়ারও খুব বেশি সময় পাইনি, পুরো সংসারের বোঝা টেনে এসে চান্স পেয়েছি। এবং আমার আব্বু চান্স পাওয়ার পরে বলেছে ভর্তি হতে দেবে না। আমি এখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছি। আমি খ ইউনিটে ভর্তি পরীক্ষায় 230তম হয়েছিলাম। তো গ্রামে এটা অনেক বড় ব্যাপার। তো আগে কোনো পড়াশোনা মোটামুটি না করে, কোচিং না করে এই জায়গায় এসেছি। বাবা মার কোনো খরচ দেওয়া লাগেনি, উল্টা আমি খরচ দিয়েছি অনেক দিন যাবত।
আমার আব্বু বলছে যে গ্রামের থেকে গেলে ঢাকায় গেলে খরচ দিতে পারবেন এবং ঢাকায় অনেক খরচ, এটা দিয়ে আমার পড়াশোনা চালানো কষ্টকর হবে। কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে এখানেই ভর্তি হব, কারণ এখানে কথা বলার পরিবেশ আছে, জি আমার কথা বলার জায়গা প্রয়োজন, এবং মধুর ক্যান্টিন আমাকে সবসময় খুব আকর্ষণ করতো। আমার একটাই মাত্র লক্ষ্য ছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতি করতে হবে। আমি জানি না কেন আমার মতো ফ্যামিলি থেকে উঠে আসা মানে ছেলে মেয়েরা রাজনীতি করবে এটা কেউ ভাবে না, কিন্তু আমার প্রথম থেকে আমার মনে হয়েছে যে রাজনীতি করতে হবে, এবং আমি অন্য কোথাও ফর্ম তুলি নাই। এখানে ভর্তি হতে না দিলে আমি পড়াশোনা করব না, এরকম একটা আমার মনোভাব ছিল। এখানে ভর্তি হয়েছি এবং এখনও চলছে আর কি পড়াশোনা। আপনি আপনার পুরো জার্নিটার মধ্যে একটা শব্দ ব্যবহার করেছিলেন, ইন্সপায়ার। মানে অন্যরা হয়তো ইন্সপায়ার হওয়ার একটা সুযোগ ছিল না, আপনি আপনার পুরো জার্নির গল্পটা যে আপনি কত মানুষকে আসলে অনুপ্রাণিত করেছেন। আমি আপনার বড় হওয়ার গল্পটা এত দুর্দান্ত, এত সজীব। অনেকে সবাই বলতে পারে এত সংগ্রামের, কিন্তু আমি বলতে চাই ব্যাপারটা আসলে সজীব। মানে এই সজীবতাটা থাকলে আসলে আমরা এর মধ্যে একটা উষ্ণায়ন পাই। আমরা মনে করি যে এখনো এগিয়ে যাওয়ার অনেক সময় আছে, বাধাটা তো থাকবেই অবশ্যই, এবং বাধাকে বা প্রতিকূলতাকে আপনি সেভাবে আসলে আমলেই নেন নাই। আমি যখন আপনি বলছিলেন, আমি তখন আসলে আপনার বলার ভঙ্গিটাও দেখছিলাম, যেটার মধ্যে একটা দারুণ দৃঢ়তা রয়েছে। সেই দৃঢ়তাটা আসলে আপনাকে এগিয়ে নিয়ে যায়। আমার মনে হয় যে অনেকটা ক্ষেত্রে এটাই আপনার টনিক, হয় না, যে কিছু থাকে মানুষের। কারণ আমি লাইফের ওটস দেখে এসেছি, এখন আসলে Right. কোনো কিছুই আমার মনে হয় না যে ওটস এর থেকে হতে পারে। Right. কারণ পুরো সমাজের একটা বাধা পার হয়ে এই পর্যন্ত আসা, এবং সমাজের বাধা যে পুরোপুরি এখনো চলে গিয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না, তো এখনো আছে। তারপরে আপনি একটা এখন একটা শব্দ- জায়গা আছে, পরিচিতির একটা জায়গা আছে বলেই বাধা থেকে কিছুটা হয়তো দূরে আছি। আমি একটু ডাকসুরি প্রেক্ষাপটে ঢুকবো, তার আগে একটা ছোট্ট করে একটা বিষয় জানতে চাই। আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে শেয়ানা মেয়েরা ভালো হয় না, মানে এটা গ্রামে ওই সময় হয়তো অনেকে বলতো, এখনো বলে, কিন্তু ওনারাই যখন আপনার এই বড় ধরনের ইতিবাচক একটা পরিবর্তন দেখলো, অন্য ধরনের মন্তব্য কি আপনি শুনেছিলেন? অবশ্যই শুনেছি, এবং একটু আমি বলবেন। সবসময় বলবো যে আমার গ্রামে কিছু মানুষ থাকে যে যারা এরকম বলে, কিন্তু একদমই মা ছাড়া বড় হয়েছি, আব্বুও ওইভাবে তো যত্ন নিতে পারে না। কিন্তু আমি যখন থেকে আমি ভালো রেজাল্ট করেছি, ইভেন ইউনিভার্সিটিতে এসেছি, অনেক মানুষ আছে, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। মানে আমার ইউনিভার্সিটি ভর্তি হওয়ার টাকাটাও আমার এক বড় ভাই দিয়েছে, গ্রামেরই এক বড় ভাই দিয়েছে। উনি হচ্ছে বিসিএস ক্যাডার, এমনিতে করেছে, উনি দিয়েছে এই টাকাটা। আমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেয়ে, মানে ওই ৩,০০০ টাকার মাসিক বৃত্তি, ওইটা আমার একমাত্র ভরসা ছিল। এবং ডাচ বাংলা ব্যাংকে আমি কখনো এটা বলি না, মানে কোথাও ওইভাবে বলার সুযোগ হয়নি। আমার আব্বু যখন আমাকে ইউনিভার্সিটিতে আসতে দিতে চায়নি, তখন একমাত্র ছিল যে ফিনান্সিয়াল অবস্থা নাই, আমাকে এক মাস যে সাপোর্ট করবে এরকম অবস্থাও ছিল না। কারণ আমার পুরো ফ্যামিলি এখনও আমিই দেখি। মানে আমি টিউশন করে, আমি ফার্স্ট ইয়ারের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়েছে, আমি 1 তারিখ থেকে টিউশন করানো শুরু করেছি। তো ওই টিউশনের টাকায় আমি আমার পুরো ফ্যামিলি দেখতাম, আমার নিজের খরচ চালাতাম, এখনও করছি। মানে ব্যাপারটা এমন না যে শেষ হয়ে গেছে, আমি এখনও করছি, এবং ইনশাল্লাহ আমার বাবা মা যতদিন বেঁচে আছে আমি ততদিন পর্যন্ত আমার বাবা মার প্রতি আমি দায়বদ্ধ। কারণ ওনাদের এত প্রতিকূলতা ছিল, তারপরও আমাকে স্বপ্ন দেখিয়েছে বড় হওয়ার, এটা আমার জন্য সবথেকে বড় ব্যাপার। মানুষ অনেক অভিযোগ করে, কিন্তু আমার বাবা মার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার সবসময় মনে হয়েছে যে স্বপ্ন দেখানোর জন্য কিছু মানুষের আসলে সংগ্রামটা করতে হয়। আমার আম্মু খুবই ছোট বয়সে আমার আম্মুর বিয়ে হয়েছে, আমার আম্মু গার্মেন্টসে চাকরি করে আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে। এইটা মানে আমি কখনো বলতে গেলে আমি সবসময় আমার গলা স্বর দৃঢ় রাখি যে আমি এটা নিয়ে যে আমি একটু ইমোশনাল এটার সাথে কানেক্টেড, এটা আমি বুঝাতে চাই না, কিন্তু আমার আম্মুকে দেখে আমি সবসময় ইন্সপায়ার হয়েছি, এখনও পর্যন্ত হই। মানে ওনারা এতটা যে কষ্ট করে আমাদেরকে বড় করেছে, এটা আমার দায়িত্ব। আমি এইটা নিয়ে একটুও বদার না। মানে অনেক মানুষ বলে যে এখনও কেন দেখো, মানে আমার বড় বোন এখন চাকরি করে, আমি হচ্ছে জীবনে মানে আমার কোনো সেভিংস নাই। আমি কিন্তু অনেক টাকা ইনকাম করেছি, টিউশন করেছি, এমনও গেছে আমি মাসে 30-40 হাজার টাকাও ইনকাম করেছি। সবই মানে নিজের বেসিক রেখে আমি পুরোটা বাড়িতে দিয়েছি, আমার আব্বুর লোন শোধ করেছি, এখনও পর্যন্ত লোনের যে বোঝা আছে আমি ওইটাও টেনে যাচ্ছি, কিন্তু এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। ইভেন আমার মনে হয় যে আমি কিছুই করতে পারি না এখনও পর্যন্ত। তো
আমি কতজনকে ইন্সপায়ার করতে পেরেছি জানি না, আমি গ্রামের মানুষের অনেক সাপোর্ট পেয়েছি, এখনও পাই। যখন আমি যাই, আমার আব্বু যখন বলে যে আমার মেয়ের জন্য আমাকে সবাই এখন সামনের চেয়ারটা ছেড়ে দেয়, এইটার থেকে বড় পাওয়া আসলে আর কিছু নাই। মানে আমি এখন ইলেকশন করছি, আমার আব্বু আমার থেকে অনেক বেশি এক্সাইটেড, সবসময় খোঁজ নেয় যে কি করলা না করলা। মানে বড় আব্বু ভেবেছিল হল সংসদে ভিপি ইলেকশন করব, মানে আমার হলে বেশ ভালো পজিশন ছিল, আমি হয়তো ভিপি হয়ে বের হয়ে আসতে পারতাম খুব সহজে। আব্বু সবাইকে করে রাখছে যে আমার মেয়ে ডাকসু ইলেকশন করলে হলে ভিপি হয়ে যাবে। মানে রাজনীতিতে উৎসাহ দিচ্ছে আমার মতো ফ্যামিলির, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাকে বহুত মানুষ এখনও বলে যে আমি কেন এখন আমার ফ্যামিলিকে দেখি, মানে আমার বোন চাকরি করে, আমার তো আসলে প্রয়োজন নাই যে করার। এটা আমি আমার দায়বদ্ধতার জায়গা বলবো না, আমার ভালো লাগে। মাস শেষে আমি যখন মাসের প্রথমে যখন আমি টাকা পাঠাতে পারি বাড়িতে, আব্বুকে যখন ফোন দিয়ে বলি যে আব্বু টাকা কি পাইছো, তো এটা জিজ্ঞেস করার জন্য হলেও আমার মনে হয় যে করে যাওয়া উচিত। এটাই। সরি। আমি মানে আশরাফা, এই গল্পটা মানে আমি অনেক আপনাদের সাথে অনেকের সাথেই তো কথা বলি, মানে আপনাদের এখানে যারা ক্যান্ডিডেট হিসেবে প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে লড়ছেন, অবশ্যই এখন পর্যন্ত শোনা আমার মানে এত চমকপ্রদ বলবো না, মানে এত হৃদয়স্পর্শী গল্প যে আপনার বড় হওয়াটা এবং আপনি এখনও নিরবিচ্ছিন্নভাবে একটা ইতিবাচক প্রভাব রাখতে চাচ্ছেন আসলে। অবশ্যই। এবং সেটা আপনার পরিবারে হোক এবং একই সাথে আপনার ক্যাম্পাসে হোক। আমি একটু ক্যাম্পাসের প্রসঙ্গটাতে ফিরি, যেহেতু আপনি প্রভাবটাই রাখতে চাচ্ছেন, এবং সেখানে আমি যদি বলি আপনাকে একটা চ্যালেঞ্জ আপনার জন্য আছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি নিজে এত সংকট দেখে বড় হয়েছেন, দেখে না বলি শব্দটা সামলে বড় হয়েছেন। সেই সংকট সামলাতে সামলাতে জীবনের একটা অংশ আপনি অতিবাহিত করেছেন। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা কথাটা বলি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, তখন বাংলাদেশ নামক রাষ্ট্রটির সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত, সেটা আমরা সবাই বলি। এবং যখন বাংলাদেশের কথা বলতে হয়, বাংলা ভাষা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, সব জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, শিক্ষার্থীদের অবদান, সেটা সবসময় স্বমহিমায় উদ্ভাসিত ছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা শুধু সংকট ছাড়া, আমরা সবাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখান থেকে শিক্ষার্থী হিসেবে বের হয়েছে, তারা আসলে সংকট ছাড়া কিছু দিতে পারেনি। এমনকি প্রশাসনও এই বিশ্ববিদ্যালয়কে সংকট ছাড়া কিছুই দিতে পারেনি। আবারও একটা সংকটের সাথে আপনাকে লড়তে হবে আশরাফা। আপনি জানেন এই বিশ্ববিদ্যালয়ে কত সংকট, খাবারের মান নিয়ে প্রশ্ন আছে, আবাসন সংকট নিয়ে প্রশ্ন আছে, যেটি প্রকট। আপনি জানেন গণরুম গেস্ট রুম কালচারের যে প্রভাবটা, আপনি জানেন এখানকার প্রশাসনিক যে জটিলতা, লাঞ্চের পরে আসনের রেজিস্টার্ড বিল্ডিংয়ের যে লাল ফিতার দৌরাত্ম্য কমেনি এখনও। আপনি জানেন এখানে যে সিন্ডিকেট আছে আলাদা, এবং সেখানে শিক্ষকদের যে ভূমিকা, এবং তারা যেভাবে যেটাকে রাজনীতিকরণের মধ্যে রাখেন, অনেক দল যে হলুদ, সাদা, কালা, লাল, নীল সব কিছু দিয়ে যেভাবে রাজনীতিকরণের মধ্যে দিয়ে তারা থাকেন, এত সংকট সামাল দিতে পারবেন? ওই যে প্রেক্ষাপটটা, আপনি যদি খুলনার সেই জায়গাটা বলেন আর এই প্রেক্ষাপটটা বলেন, বিস্তর ফারাক। কিন্তু আপনার সামনে একটা অভিজ্ঞতা আছে, সেটি হচ্ছে আপনি সামলেছেন। আবার অনভিজ্ঞতা যেটি হচ্ছে যে এই সিন্ডিকেটটা, এই প্রশাসনটা, এই রাজনীতিটা একটা চেইনে মেনটেন হয়, এটা ভাঙা অনেকটা দুঃসাধ্য অনেক সময়। কি মনে হয় আপনার কাছে, কি করবেন? দেখুন, আমি যখন 2019 সালে ক্যাম্পাসে আসি, ক্যাম্পাসে আসার পরে আমি যখন ক্লাস শুরু হয়, একদম ক্লাস শুরু হওয়ার মনে হয় 15 বা 20 দিনের মাথায় হয় না ফ্রেন্ডস ফরএভার গ্রুপ হয়ে যায়। তো ওই রকম গ্রুপের সাথে, যেহেতু আমি গ্রাম থেকে এসেছি, গ্রাম থেকে আসা ছেলে মেয়েদের সাথে অনেক বেশি কানেক্ট করতে পারি। তো ক্লাস শুরু হওয়ার 15 থেকে 20 দিনের মাথায় জসিমউদ্দিন হলে থাকা আমার একটা বন্ধু, ও এসে দেখালো যে ওর পা ছাড় পোকায় কামড়ে মানে পা ঘা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম এরকম কিভাবে হলো? তখনও বলছিল যে আমরা যে রুমে থাকি সেই রুমটা 6 জনের, থাকি 40 থেকে 42 জন জসিমউদ্দিন হলে। তো আমার তখন মনে হয়েছে, দেখুন আমাদের মতো একদম যারা গ্রাম থেকে উঠে আসে না, মানে আমার নিজের মধ্যে
মনে হয় আত্মসম্মান বোধ অনেক বেশি কাজ করে। আমার নিজের মনে হয় যে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। ওই ছেলেরাও ওই মেয়েরাও কিন্তু এরকমই, এবং ওরা এসে এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে ওরা ঘুমাতে পারছে না। তো তখন আমি রিলেট করতে পেরেছি যে এরা এত বাজে অবস্থায় আছে, এইটা তো এভাবে চলে না। কারণ আমরা একটা ভালো পরিবেশ পাবো এটা ভেবে কিন্তু আসি, আমরা গ্রাম থেকে যারা আসি আমরা এটা ভেবেই আসি। আমি ওই দিন থেকেই গণরুমের সম্পর্কে যত যা হচ্ছে, যেখানে খোঁজ নেওয়ার দরকার আমি সব গণরুমে খোঁজ নিয়েছি। আমি দেখি বিজয় 71 হলে একটা গণরুমে 300 জন থাকে। মানে ওরা ফার্স্ট ইয়ারে এসে ওরা এটা নিয়ে খুব মজা করতো যে বিশ্বের সব থেকে বড় গণরুম। মানে ফার্স্ট ইয়ারে তখন ওই বন্ধুদের আমি বুঝাতে পারি না এটা বলে, মানে তখন এইরকম ভাষাটা হয়তো গুছাই বলতে পারি না যে দেখো বিশ্বের কোথায় গণরুম নাই, গণরুম শুধু এখানে আছে, এই ভার্সিটিতে আছে, এবং তোমরা এর ভিকটিম। এইটা বোঝানোর মতো তখন ওই ভাষাটা আমার ছিল না। তো ওই সময় থেকে গণরুম গেস্টরুমের বিরুদ্ধে লড়াই করেছি। যখন দেখেছি যে এই গণরুম গেস্টরুমের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে, আমি নিজে থেকে তাদের সাথে পরিচিত হয়েছি। আমি দেখেছি আক্তার হোসেন, এখন যে এনসিপির যে সদস্য সচিব, উনি ওই যে অ্যাডমিশনের দ্বিতীয় বারিশের জন্য যে আন্দোলন করেছিলেন, এরপরে তো আমাদের কিন্তু ঘ ইউনিটে 2বার পরীক্ষা হয়েছে ওনার আন্দোলনের জন্য। ওই সময় থেকে আসলে ওনাকে চিনি। এরপরে দেখলাম যে এই লোকটাকে ক্যাম্পাসে পিটাচ্ছে ছাত্রলীগ, একটা দাবি নিয়ে আসছে সে, এবং এই লোকটাকে পিটাচ্ছে। মানে এই অভিজ্ঞতা আমার কাছে খুবই নতুন, যে এইভাবে দাবি নিয়ে আসলে তো পিটাতে পারে না, এটা সম্ভব না। ওই সময় থেকে আমি যেহেতু রিলেট করতে পারি আমার পরিস্থিতির সাথে, এরকম জিনিস, এরকম ভার্সিটি আমরা চাই নাই। ফার্স্ট ইয়ার থেকে ওই প্রতিরোধটা জারি ছিল। আমাদের অনেক বাধা এসেছে, বাধা আসার পরেও আমরা কথা বলেছি, বারবার দাঁড়িয়েছি। সকালে পিটালে দেখা গেছে পিটাইছে, ব্যান্ডেজ করে এসে আবার রাজুতে দাঁড়িয়ে গেছে। আমি ওই মানুষগুলোর সাথে আমি ক্যাম্পাসে প্রথম দিন থেকে ছিলাম। তো ওই থাকার কারণে সংকটগুলো আমি জানি, সংকটের পিছনে কারা আছে ওইটাও জানি, এবং সংকট থেকে উত্তরণের জন্য একমাত্র উপায় যে ডাকসু, এটা 2019 সাল থেকে অনুধাবন করেছি। কারণ দেখেছি 2019-এ যখন ডাকসু হয়েছে, ওই ডাকসুতে একটা জবাবদিহিতা ছিল। যতই ছাত্রলীগের দখলদারিতে থাকুক, তারপরেও একটা পজিটিভ ব্যাপার ছিল যে ছাত্রলীগের নেতারাও তখন ছাত্রদের কাছে জবাব দিতে বাধ্য হয়েছে, জবাবদিহিতা তখন ছিল। তো সংকট মোকাবেলার জন্য, সিন্ডিকেট ভাঙার জন্য একমাত্র উপায় যেহেতু ডাকসু, এবং ওই সংকট মোকাবেলা করার জন্য আমি কি করতে পারি বা আমি কতটা সংকট মোকাবেলা করতে কেপাবল, এইটা আসলে ওইটা ভাবতে গেলে আমার ওই 19 থেকে ফিরে আসতে হবে। 19 থেকে 2025 পর্যন্ত প্রশাসনের সকল ধরনের বাধার বিরুদ্ধে দাঁড়িয়েছি। তখন হয়তো অথরিটি ছিল না, এখনও পর্যন্ত নাই, কিন্তু 24 পরবর্তী ক্যাম্পাসে প্রশাসনকে একরকম বাধ্য করার মতো পরিবেশ আমাদের হাতে এসেছে এখন, এবং এইটা সব থেকে বড় ইউটিলাইজ করতে পারবো যদি একটা লিগাল অথরিটি আসে। আপনি দেখেন টিএসসিতে যেই পরিমাণ কনসার্ট হয়েছে। জি, আমি একটা ছোট্ট বলে, আপনি যখন বাধ্য শব্দটা ব্যবহার করলেন এবং প্রশাসনকে বাধ্য করতে হয়, মানে আমাদের অবস্থা এতটাই নাজুক যে প্রশাসন মানে না। হ্যাঁ, মানে প্রশাসন কাজ করার কথা শিক্ষার্থীদের ভালোর জন্য, এবং তাদেরকে উল্টো বাধ্য করতে হয়। দেখুন বাংলাদেশের অবস্থাটা এখন এরকম, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি বলেন বা বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিস্টেম বলেন, এটার অবস্থা এরকম। স্বাভাবিক জিনিস এখন সব থেকে বড় অস্বাভাবিক। আর আপনি দেখেন বাংলাদেশের আমলাতন্ত্র এমনভাবে গড়ে উঠেছে যে আপনার কাছে ঘুষ দেওয়াটা সব থেকে নর্মাল একটা বিষয়, যে আপনি ঘুষ দিলে কাজ হবে এটা আপনি জানেন, এটা ভেবে নিয়ে আপনি ওখানে যাচ্ছেন। কিন্তু ঘুষ না দিয়ে কেউ যদি আপনাকে কোনো কাজ করে দেয়, আপনি ফলাও করে প্রচার করেন যে ঘুষ ছাড়া কাজ হচ্ছে। এই 24-এর পরবর্তী ঘটনা, আমি দেখি লাইসেন্স বানাতে গিয়েছে একজন, খুব ফলাও করে পোস্ট দিয়েছে, বাংলাদেশে প্রথম এসে আমি বাংলাদেশ নিয়ে গর্ববোধ করছি, কারণ আমি কোনো হ্যাসেল ছাড়া, কোনো ছাড়া, ঘুষ ছাড়া আমি লাইসেন্স বানাতে পেরেছি। এটা সব থেকে স্বাভাবিক একটা চিত্র হওয়া উচিত ছিল, এবং বিশ্ববিদ্যালয়ের সব থেকে স্বাভাবিক চিত্র হওয়া উচিত ছিল যে অভিযোগ জানানোর কোনো উপায় থাকবে না, প্রক্টোরিয়াল টিমকে ডেকে আনা লাগবে না যে এই জায়গায় উদ্বাস্ত আছে, প্রক্টোরিয়াল টিম এসে আগে তাদেরকে এখান দিয়ে উচ্ছেদ করবে। নেশাগ্রস্ত মাতাল যে লোকজন আছে এদেরকে আইডেন্টিফাই করে করে আপনার কল দেওয়া লাগবে না, এটা তারা নিজেরা এসে আইডেন্টিফাই করে এদেরকে বের করে দিবে। এইটা প্রক্টোরিয়াল টিমের কাজ হওয়া উচিত ছিল, কিন্তু এটা বাধ্য করে করাতে হচ্ছে। এবং এই বাধ্য শব্দটা এখন মানে আপনি বলতে পারেন যে এটা ডিকশনারিতে অ্যাড করে নেওয়া উচিত প্রত্যেকটা ডাকসু ক্যান্ডিডেটের, কারণ প্রশাসন জীবনও স্বাভাবিক কাজটা স্বাভাবিকভাবে করবে না। এবং আপনি দেখেন, আমি বলি এটা আমি কেন হচ্ছে এটা করাতে পারবো, কারণ আমি এই কয়েক মাস আগের কথা, টিএসসিতে এত পরিমাণ কনসার্ট হচ্ছে, আমরা 2টা আবাসিক হল এখানে,
দুইটা না তিনটাই বলতে পারেন, জগন্নাথ হলেও সাউন্ড যায়। তো রোকেয়া হল, শামসুন্নাহার হল, দুইটা আবাসিক হল একদম টিএসসির পাশে, কিন্তু ডেইলি হাই ভলিউমে কনসার্ট হচ্ছে এবং যেই ডেসিবেলে সাউন্ড থাকা উচিত ওটা নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়ে সাউন্ড প্রুফ কোনো অডিটোরিয়াম নাই। আপনি সংস্কৃতি চর্চা করবেন, এটা যে একটা লিমিটেড একটা সাউন্ডের ভিতরে করবেন, এটা আপনি করতে পারবেন না, বাধ্য হয়েই কিন্তু করতে হয় আয়োজনগুলো। তো এইটাই করার জন্য অতিষ্ঠ হয়ে একরকম মানে অসুস্থ হয়ে যাচ্ছে সবাই, পড়াশোনা করতে পারছে না। আমি বিশ্ববিদ্যালয় ফেসবুক গ্রুপে পোস্ট দিলাম যে এটা সমাধান করতে হবে, কি করতে হবে, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এইটা ফেস করে না কখনো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখাতে হবে যে সাউন্ডে আসলে আমাদের কষ্ট হয়। আমি বললাম যে সাউন্ড বক্স বাজাবো ভিসি স্যারের বাসার সামনে, এবং এই পোস্ট দেওয়ার পরপরই আমাকে প্রক্টর স্যার কল দিয়েছে, প্রক্টোরিয়াল টিমের অনেকে কল দিয়েছে, প্রভোস্ট ম্যাম কল দিয়ে আমাকে তার রুমে ডেকেছে, হাউস টিউটররা সবাই ছিলেন, আমাকে বলেছে এটা করা যাবে না, এটা এটা দেখো এটা শিক্ষার্থী সুলভ কাজ না। আমি তখন বলেছি ওনাদের সামনে, আমি বলেছি দেখেন আমি এখন একটা কথা বলতে যাচ্ছি, এটা আপনাদের হয়তো পছন্দ হবে না, এটাও শিক্ষার্থী সুলভ কথা হয়তো হবে না, কিন্তু এটাও হচ্ছে প্রশাসন সুলভ কাজ না যে বারবার অভিযোগ জানানোর পরেও আপনারা কোনো ব্যবস্থা নেবেন না এবং আপনারা নিচ্ছেন না। বাধ্য হয়ে আমাদের শিক্ষার্থী সুলভ না এরকম কাজ করতে হচ্ছে। কারণ আপনারা যখন প্রশাসন সুলভ কাজ করেন না, তখন আপনাদের দেখাতে হয় যে অপ্রশাসনিকভাবে হলেও প্রশাসনের কাজ আদায় করে নেওয়া যায়। আমি সাউন্ড বক্স নিয়ে এসেছি, আমাকে অনেকক্ষণ আটকে রেখে তারা বুঝিয়েছে, মানে থ্রেড তো এখন দিতে পারে না 24 পরবর্তী সময়ে, থ্রেড দিলে হয়তো ফেসবুকের পোস্টের জেরে অনেক কিছু হয়ে যায়। তো সফট থ্রেট দিয়েছে যে এটা করা উচিত না এবং এটা করলে হয়তো কনসিকুয়েন্সেস ভালো হবে না। আমি সাউন্ড বক্স নিয়ে এসে মানে প্রায় 3 ঘন্টা ভিসি স্যারের বাসার সামনে বাজিয়েছি এবং আমি একটা নোটিশ আদায় করে নিয়ে এসেছি যে সাউন্ড লিমিটেড রাখতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে এইভাবে জোরে সাউন্ড দিয়ে কিছু করা যাবে না। এখনও পর্যন্ত মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে টিএসসি সাউন্ডটা। তো এইটা ঘাটতাড়ামি করতে হয় প্রশাসনের সাথে, কারণ প্রশাসনের মতো ফাংশন করে না, প্রশাসন ফাংশন করে আমলাতন্ত্রের মতো, তাদেরকে ঘুষ দিতে হয় নইলে তারা কাজ করে না, এবং ঘুষ হচ্ছে তাদের গিয়ে তেল দিতে হবে। তেল দিয়ে ডাকসু ক্যান্ডিডেটরা যখনই ভাববে যে প্রশাসনের সুরে সুর মিলিয়ে আমি ছাত্রছাত্রীদের ব্রেইন ওয়াশ করব, এই যদি টেন্ডেন্সি থাকে এটা ছেড়ে তারপরে আসতে হবে। এবং আমি এটা ছেড়ে এসেছি বহু আগেই। আমার মনে হয় সামনে এই চ্যালেঞ্জটা আমার পার করে আসতে হবে না যে প্রশাসনের সাথে মিলে তাল মিলিয়ে আমার কাজ করতে হবে। আমি প্রশাসনের চোখে চোখ রেখে আমি ছাত্রদের দাবি আদায় করে নিয়ে আসতে পারবো, এই কনফিডেন্স আমার ভিতরে আছে। দাবি প্রসঙ্গটা যখন আসলো, আমি একটু 2024-এ যাই, যে আপনাদের একটা দাবি, যে দাবি আসলে সারা বাংলাদেশ ছুঁয়ে গেছে, শিক্ষার্থীদের দাবি পরবর্তীতে রূপ নিয়েছিল জন দাবিতে। সেই দাবিটা হচ্ছে যে স্বৈরাচারী বা ফ্যাসিজমের পতন, এবং সেটা আপনারা করেছেন। আমি পড়ছিলাম যখন আপনার বিষয়ে যে 2024-এর জুলাইয়ের ঠিক 14 তারিখ রাতেও আপনি কি অবস্থায় ছিলেন, 2 ঘন্টা ঘুমিয়ে আবার 15 তারিখে আন্দোলনে নামলেন। আমি যখন পড়ছিলাম যে আপনি তখনও আসলে তো জানেন না যে একটা স্বৈরাচারী ফ্যাসিজমের পতন হবে বা হওয়া সম্ভব। আপনি একটা সংকট মোকাবেলা করে এসেছেন আপনার শিক্ষা জীবনে, আপনার বেড়ে ওঠায়। যদি অন্যরকম কিছু হতো আশরেফা, তাহলে আপনার এই যে স্বাভাবিক শিক্ষা জীবন সেটা তো ব্যাহত হতে পারত। তাহলে আপনি আজকে যতটা বলছেন যে আপনার বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, সেটা তো অন্য খাতে যেত। কি করতেন তাহলে আশরেফা? দেখুন, আমার বাবা মা অনেক যেহেতু বাধা বিপত্তি পার হয়ে বড় হয়েছি, আমার আব্বু সবসময় বলে, দেখো মা, আমি যে রাজনীতিতে আসবো এটা ওনারা হয়তো ভাবে নাই, বলতো যে দেখো সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি করো, যেটাই করো, কখনো একটা পয়সা কিন্তু অসৎ উপায়ে ইনকাম করো না। এই ইনকাম কারে খাওয়াবা? আমরা তো তোমার হারাম ইনকাম খাবো না, তুমি কষ্ট করে যেটা ইনকাম করবা আমাদের ওইটাই সই। মোটা ভাতে, আমাকে সবসময় আম্মু বলে মোটা ভাতে মোটা কাপড়ে চলবা, কিন্তু কারো একটা পয়সা কখনো নিও না অসৎ উপায়। আমার বাবা মা সবসময় আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে যে দেখো তোমার পেটে ভাত নাই, কিন্তু কারো কাছে মাথা নত করার কোনো দরকার নেই, সবসময় ফিটফাট থাকবা, কাউকে বুঝতে দিও না তোমার পেটে ভাত নাই, যখনই বুঝবে তখনই কিন্তু গলা চেপে ধরবে। এইটা আমি কখনো কাউকে বুঝতে দেই নাই যে আমি হচ্ছে এরকম সংকটের ভিতর দিয়ে যাচ্ছি। সংকট পার হয়ে গেলে বলেছি হয়তো কাছের মানুষের কাছে। তো আমার যদি 14, আমি যদি স্পেসিফিকভাবে বলি, 15 তারিখে যখন হামলা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে, সন্ধ্যার কথা, তখন আমরা টিভি রুমে বসে বসে মশাল বানাচ্ছি। ওই সময় আমার বড় বোন আমাকে কল দিয়েছে যে কি অবস্থা।
আমি বললাম এরকমই। তখন আমার আপু আমাকে বলছে, তোদের ক্যাম্পাসে এসে তোদেরকে মেরে যায়, তোরা কি করিস? তোরা যদি এটার প্রতিবাদ করে না আসতে পারিস তাহলে আর বাসায় আসিস না, তাহলে আর ঘরে ফিরিস না, এটা প্রতিবাদ করে তারপরে ফিরিস। এবং একই কথা যখন 16 জুলাই আবু সাইদকে যখন গুলি করে মেরে ফেলে, আমি তখন মানে হাউমাউ করে কাঁদছি যখন ওর ভিডিওটা দেখেছি। তখন আমার বোন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে, দেখ আবু সাইদের কিন্তু মার কোল কিন্তু খালি হয়ে গেছে, তুই কিন্তু এখনও বেঁচে আছিস, তোরা এখনও হাজার হাজার বেঁচে আছিস, এইটার কিন্তু এই প্রতিশোধ না নিয়ে কিন্তু ঘরে ফিরিস না। আমার বোন এটা বলেছে আমাকে। আমার আব্বু আমাকে বলেছে যখন যে কল দিয়েছে যে গুলি চলছে, সাবধানে থাইকো, সামনে যায় না। আমি বলছি যে আমি একটু রাগ হয়ে গেছি যে আব্বু কেমন কথা বলো, তোমার তো ঘরে দুইটা এখনও সন্তান তোমার কাছে আছে, আমি একটু দূরে আছি কিন্তু আমি তো বেঁচে আছি, কিন্তু আবু সাইদের তো মার তো কোল খালি হয়ে গেছে, ও কী করবে? ফারহান ফাইয়াজের মতো একটা ছোট ছেলে, সে তো নাই হয়ে গেছে, একটা মাত্র ছেলে ছিল, সে তো নাই, আমি নাই, তোমার তো আরেকটা মেয়ে আছে ঘরে। আব্বু বলছে ঠিক আছে ঠিক আছে যাও, সমস্যা নেই, কিন্তু সাবধানে যায়। তো এইটা আব্বু আম্মু স্বপ্ন দেখতো সবসময় যে আমরা যেন মানুষের মতো মানুষ হই। আমার মনে হয়েছে 24-এ এসে আমার যতটুকু করা উচিত ছিল আমি ততটাও করতে পারি নাই, যতটা করলে আমি আমার বাবা মা আমাকে যেভাবে মানুষের মতো মানুষ হতে বলছে ওইটা আমি হতে পারতাম, আরও ভালো মানুষ হতে পারতাম, যেটা আমার জায়গা থেকে আমি হতে পারি নাই। হয়তো গুলির সামনে গিয়ে সরাসরি দাঁড়ায় মারা যেতে পারতাম, ওইটা হয়তো আরও ভালো মানুষ হতাম, কিন্তু আমার বাবা মার যে স্বপ্ন যে মানুষের মতো মানুষ হওয়া, ওইটা হওয়ার চেষ্টা করেছি সবসময়, অন্যায়ের কাছে কখনো মাথা নত করি নাই। মানুষ হওয়ার জন্য এইটুকুই হওয়া একটা বেসিক হওয়া উচিত, এটা তো সবসময় চেষ্টা করেছি। যে হয়তো জেলে যেতাম, এমন হতো, হয়তো কখনো আলোর মুখ দেখতাম না, কিন্তু নিজের মধ্যে এই রিগ্রেটটা থাকতো না। জি আশরাফ, একটা বিষয় একটু জানতে চাই, আপনারা 24শে গণঅভ্যুত্থানে নারীদের যে অংশগ্রহণটা ছিল, আমি দুঃখিত আপনি ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না যে আমি নারীদের অংশগ্রহণ বলছি, আপনাদের সম্মিলিত প্রয়াস, সেখানে নারী হিসেবে আপনাদের একটা বড় ধরনের অগ্রগণ্য ভূমিকা ছিল। আবারও যখন এই ডাকসু প্রেক্ষাপটে কথা বলি, তখন আপনারা যারা প্রার্থীতা করেছেন তাদের মধ্যে কম বেশি নারীর সংখ্যা নিয়ে অনেক মতানৈক্য কিংবা আলোচনা আছে। তারপরেও আপনারা যারা দাঁড়িয়েছেন এখন পর্যন্ত লড়ছেন, তাদেরকে নিয়েও আসলে নানান ধরনের কথা, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ট্যাগিং করে যে বোলিংটা করা হচ্ছে সেটিও আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি নিজেও মনে হয় এর শিকার। সেটি আসলে কতটুকু প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে? একই সাথে আমি একটু জানতে চাই, সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপটেই আপনি দারুণভাবে একটা ভোট চেয়েছিলেন আপনার আঞ্চলিক ভাষায় খুলনাতে, শেষের দিকে যদি সেটাও একটু আমাদেরকে শোনাতেন। আসলে আমি আঞ্চলিক ভাষা বলতে পারি না, খুব কষ্ট হয়ে যায়, অনেক দিন ধরে টিউশনের সাথে আছি তো পড়াই, আমার সাথে কেউ না বললে আমি বলতে পারি না, খুব মানে অনেকটা সময় লেগে যাবে সত্যি বলতে। তো মেইনলি সোশ্যাল মিডিয়ার কথাটা দিয়ে শুরু করি, যদি পারি, যদি হয় আমার দ্বারা, তাহলে আঞ্চলিকে বলবো। সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা হয়েছে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম নারীদের রাজনৈতিক পরিসরটা অনেক বেশি প্রসারিত হবে। আমরা যারা লোনলি ফিল করতাম আগে কথা বললে, তাদের অনেক সঙ্গী হবে, তাদের জন্য কথা বলার মানুষ হবে, এবং আমরা কিছু মানুষের জন্য কথা বলতে পারবো, আরও কিছু এরকম মানুষ হবে। দেখা গিয়েছে 24 পরবর্তী সময়ে এই জায়গাটা অনেক বেশি সংকুচিত করা হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। অনেক বাজে থ্রেট এসেছে, এবং অনেক সময় হয়েছে যে আমার ফেসবুকের কমেন্ট বক্স, যেটা আমি কখনো বন্ধ করি না, ওটা আমার 24-এর পরে এসে বন্ধ করে দেওয়া লেগেছে। তো এখনও কিছু মাঝে মাঝে আমার বন্ধ করে দেওয়া লাগে কমেন্ট বক্স। তো ডাকসুর সময় আমরা ভেবেছি যে ডাকসু আসছে, ডাকসু একটা অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, এখানে যারা আসবে তারা স্বচ্ছ হবে, তারা সুন্দর হবে, সহিষ্ণু হবে। কিন্তু দেখা গেল প্রার্থীরা মোটামুটি সহিষ্ণু থাকলেও তাদের সাগরেদরা সহিষ্ণু না, যার কারণে আপনার যে ভিন্ন মতাদর্শ আছে, যতক্ষণ পর্যন্ত আমার কথাবার্তা কারো মতাদর্শের বিরুদ্ধে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো, আমি বাঘিনী কন্যা। কিন্তু যখনই বিরুদ্ধে চলে যাচ্ছে, দেখা যায় যে অনেকের রাতের খাবার হয়ে যায় আমরা অনলাইনে গিয়ে। তো এইটা এক্সপেক্টেড না কখনোই। এই যে বিএম ফাহমিদা আলম যে করলো, রিট করেছে, রিট করার পরে রিট একটা খুবই করেছে, এবং এটা আদালতের যে সিদ্ধান্ত, এটা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি, আমরা এর বিরোধিতা করেছি, কালকে মিছিলও করেছি।
তো আমরা এখনো পর্যন্ত তার যে রিট এটার বিরোধিতা করে যাচ্ছি, তার যে প্রচেষ্টা পিছনে কেউ আছে কি না এটা নিয়ে আমরা কথা বলছি, অনেক কথা বলবো এটা নিয়ে, কিন্তু এই জায়গাটা হবে রাজনৈতিক। কিন্তু তাকে কালকে দেখলাম গণধর্ষণ করার জন্য পদযাত্রা দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে। দিয়েছে কে? সমাজবিজ্ঞান বিভাগের 20-21 সেশনের একটা শিক্ষার্থী, যে ক্যাম্পাসে প্রায় 3-4 বছর ধরে আছে। সে এসে তার ক্যাম্পাস সিটিয়ার এক সহপাঠীকে সে হচ্ছে ধর্ষণের হুমকি দিয়েছে, গণধর্ষণের হুমকি দিয়েছে। এইটা তো এক্সপেক্টেড না কখনোই, এবং এইটা আমাদের মোরাল প্রচণ্ড ডাউন করে দেয়। আমরা যখন দেখি যে সোশ্যাল মিডিয়া এভাবে আমাদেরকে বুলি করা হচ্ছে, তখন আমাদের মনে হয় আমাদের আর জায়গা নাই, মানে আমি কোথায় যাব। এবং এটা নিয়ে যখন প্রতিবাদ হয় না, তখন আরও বাজে অবস্থা তৈরি হয়। মানে আমাদের অনেক বাধা আছে, ছেলেদের অনেকগুলো হল, 13টা হল, তারা প্রত্যেকটা হলে রুমে রুমে যেতে পারছে, তাদের কোনো বাধা নাই, রাত 2টার সময় যেতে পারে। আমাদের রেস্ট্রিকশন আছে, আমরা এক হল আর এক হলে ঢুকতে পারি না, ডাকসুর প্রার্থী ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না হলে। একা গিয়ে 5টা হলের প্রতিটা রুমে রুমে যাওয়া, মানে আমি একা একা যাচ্ছি, প্রতি রুমে রুমে যাচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমার যদি কোনো সাথী আমার সাথে যদি ঢুকতে পারতো, অন্য আরেকটা মেয়ে, তাকে হয়তো অন্য আরেকটা ফ্লোরে দিতাম, আমি একটা ফ্লোরে যেতাম, আমার কষ্ট অর্ধেক কমে যেত। কিন্তু এটা আমরা করতে পারছি না। এই বাধাটা তো আছে, প্র্যাকটিক্যাল বাধা আছে, তারপরে সাইকোলজিক্যাল বাধা সৃষ্টি করা হচ্ছে কৃত্রিমভাবে বুলিংয়ের মাধ্যমে। আর আমার আঞ্চলিক ভাষা যেটা, মানে আমি বলেছি যে দেখো, আমি গ্রামের মাইয়া, আমি গ্রামের মাইয়ে, আমি ভোট চাতি আইছি তোমাকে কাছে, আমি ভালো মানুষের মাইয়ে, আমি সবার জন্যই কাজ করব, আমি কাজ করার জন্য এই জায়গায় আইছি। আমারও যদি কাজ করার সুযোগ দাও তোমরা, তাহলে আমার মনে হয় তোমাকে ভালো হবে। দারুণ। আমরা একটু শেষ করতে চাই আশরাফা, আমরা জাস্ট 2টা বিষয় ছোট করে আপনার কাছে জানবো। যে একটা বিষয় হচ্ছে যে আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করেন কিনা যে ক্যাম্পাসে যে একটা রাজনৈতিকভাবে অপসংস্কৃতি কিংবা রাজনীতিটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা হয়তো সঠিক ছিল না, এবং বাংলাদেশের বড় যে রাজনৈতিক দলগুলো বলি তারাই হয়তো দীর্ঘ সময় এটাই করেছে। আপনি সেই প্ল্যাটফর্মটা, প্রেক্ষাপটটা, ফ্রেমিংটার বাইরে, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের সংকট হবে কিনা? আবার যদি এমনও হয়, যদি সংকট না হয়, আপনি কি তাদের মতো করেই আচরণ করবেন যদি জিতে যান? দেখুন, সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম চেঞ্জ একটা করার কথা আছে, আর সিস্টেমে নিষ্পেষিত হয়ে সিস্টেম চেঞ্জ করার যে ডিটারমিনেশন, এইটা একটা আলাদা হিসাব। আমরা সিস্টেমের ভিতরে এতটা নিষ্পেষিত হয়েছি, এখন আমাদের মনে হয়েছে এই সিস্টেম যদি পরিবর্তন না হয় তাহলে সারভাইভ করতে পারবো না। তো এইটা আমাদের কাছে ডু অর ডাই সিচুয়েশন। এইবারই মানে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব প্রায় শেষের দিকে, আমার জন্য এটা লাস্ট চান্স, যেটা হচ্ছে পরবর্তীতে যারা আসবে তাদের যেন ডু অর ডাই সিচুয়েশন না হয়। তো আমি এটার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, আমি সর্বোচ্চ জবাবদিহিতা করতে চাই এবং সর্বোচ্চ জবাবদিহিতার ভিতরে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, আমার যেই কথা বলার ছিল জায়গা, আমি সেটা ধরে রাখতে চাই। সকল ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক, রাজনৈতিক সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই, এটা আমার প্রতিজ্ঞা, এবং এই জায়গাটায় আমি সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আসলে আমি শেষ করব শেষ প্রশ্নটি দিয়ে, সেটি হচ্ছে যে আপনাকে কেন সাধারণ শিক্ষার্থী যাদেরকে আমরা বলি মূলত তারা অসাধারণ, আপনাকে এই অসাধারণ শিক্ষার্থীরা কেন মূলত ভোট দিবেন, সেরকম মোটা দাগের 3টা কারণ আমাদেরকে বলবেন, এবং সেটি বলে এই নির্বাচনকে নিয়ে, সেটা ক্যাম্পাসকে ঘিরেও হতে পারে, আপনার দেশকে ঘিরেও হতে পারে, যে কোনো একটা ইতিবাচক বার্তা বা লাইন আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, আমি ক্যাম্পাসে এসে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে একদম প্রথম দিন থেকে লড়াই করে আসছি। শিক্ষার্থীরা আমার উপর ভরসা রাখতে পারে ভবিষ্যতে এই যাত্রাটা জারি থাকবে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে, আমার কখনো প্রশাসনের সাথে তাল মিলিয়ে কথা বলার অভ্যাস নাই, এবং এটার প্রমাণ আমি শিক্ষার্থীদের বারবার দিয়েছি। ভবিষ্যতেও যখন লিগ্যাল প্ল্যাটফর্ম পাবো, তখন আমার এই জায়গাটা আরও শক্ত হবে যে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এসেছি, এবং এবার আমি যেটা দাবি করব শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেটা আমাকে দিতেই হবে, না দেওয়া পর্যন্ত আমি যাব না। তো এইটা আগে যেরকম প্রমাণ দিয়েছে, আগের প্রমাণ দেখে ভবিষ্যতে কি করব এটা অনেকটা নির্ধারণ করতে পারবে শিক্ষার্থীরা। সেই সাথে সাথে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময় সৎ থেকেছি, আমি সর্বোচ্চ জবাবদিহিতা করেছি সব ইস্যুতে, মানে আমার ব্যক্তিগত ইস্যুতেও আমি সর্বোচ্চ জবাবদিহিতা করেছি সবার কাছে, যদি আমার মনে হয়েছে যে এটা সবাই জানতে চায়
এটা আমার জানানো উচিত, সেই জায়গাগুলো আমি সর্বোচ্চ ক্লিয়ার রাখার চেষ্টা করেছি, এখনও করছি। আমি যদি নির্বাচিত হই তাহলে এই জবাবদিহিতার জায়গাটা সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং দেশ নিয়ে আর ক্যাম্পাস নিয়ে পজিটিভ একটা বার্তা যদি দিতে বলেন তাহলে বলবো, এখনও পর্যন্ত ডাকসুকে ঘিরে প্রার্থীদের মধ্যে যে রাজনৈতিক বিভেদ ছিল, দলাদলি ছিল, সেটা একটা সহিষ্ণু পর্যায়ে আছে। আমরা এই সহনশীলতা, সহিষ্ণুতা ধরে রাখতে চাই এবং ধরে রেখে জিতি বা হারি সবাই যেন একসাথে জিতে যায়। আবিদ ভাই যে কথাটা বলেছেন সেদিন, যে আমরা জিতি বা হারি আমরা সবাই জিতে যাব। তো আমার কথাও এটা, আমরা জিতি বা হারি ডাকসু পরবর্তী সময়টাও যেন এই একই ধরনের সহিষ্ণুতা থাকে, সবাই সবাইকে যেন সহযোগিতা করি জিতে আসার জন্য সম্মিলিতভাবে, এইটা আমরা জারি রাখবো আমাদের। আমি একটা ছোট করে একটা তথ্য জানতে চাই আপনার কাছে, যে ক্যাম্পাসে অনেক চাঁদাবাজির প্রবণতা থাকে এবং খাবারের মান নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। আপনি কি সেই বিষয়গুলোতে কাজ করবেন? চাঁদাবাজির ব্যাপারগুলো হচ্ছে ক্যাম্পাসে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠনগুলোই আসলে চাঁদা নিয়ে থাকে। দেখুন, আমরা এইটার জন্য আমরা আমাদের ইশতেহারেই উল্লেখ করেছি যে যেন ব্যবসা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত না হয়ে প্রশাসনিকভাবে, বিশেষ করে চাঁদাবাজি হয় যে ফুড কোর্টগুলো আছে বা খাবার দাবারের যে স্টলগুলো, এখানে আমরা আমাদের ইশতেহারে বলেছি যেন প্রশাসনিকভাবে কিছু নির্দিষ্ট ক্যাম্পাসের জায়গায় প্রশাসনিকভাবে মনিটরিং করবে, এরকম কিছু ফুড কোর্ট থাকবে এবং সেখানে শিক্ষার্থীরাই কাজ করবে। সেক্ষেত্রে ক্যাম্পাসের ভিতরে যে চাঁদাবাজির যে প্রবণতা, এটা মিটিগেট হবে। একই সাথে সাথে খাবারের যে খাবারের ইস্যুটাও হচ্ছে, আপনি দেখবেন হলের ভিতরে হলের খাবার আর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মেসের খাবার কিন্তু আলাদা, ওদের মান ভিন্ন ভিন্ন হয়। তো কারণ ওখানে শিক্ষার্থীদের সরাসরি মনিটরিং থাকে। আমরা বলছি যে শিক্ষার্থীদের সরাসরি মনিটরিংয়ে যেন হলের এই ব্যবস্থাপনাটাও থাকে, যেন শিক্ষার্থীদেরও মনিটরিং বডিতে রাখা হয় যারা ডাকসু থেকে নির্বাচিত। সেক্ষেত্রে খাবারের মান পরিবর্তনের জন্য একটা ইতিবাচক আশা আমরা রাখতে পারছি। ধন্যবাদ আশরাফা, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি সময় দিয়েছেন যমুনা টেলিভিশনকে এবং আমরা আপনার পরবর্তী জার্নি ইতিবাচকভাবে প্রসারিত হবে সেই প্রার্থনা এবং প্রত্যাশা করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, শুনছিলাম আশরাফা খাতুনের কথা এবং তার মাধ্যমে জানছিলাম যে এই ক্যাম্পাসে বিশ্বের সবচেয়ে গণরুম সেটি মনে হয় এই ক্যাম্পাসেই আছে, যা আসলে থাকার কথা ছিল না। আমরা প্রতিনিয়ত চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে বাংলাদেশের নয়, শুধুমাত্র বিশ্ব প্রেক্ষাপটে, বিশ্ব মানচিত্রেও আলাদাভাবে জায়গা করে নেন এবং সেটির ক্ষেত্রেই হয়তো আশরাফাদের এই এগিয়ে আসা, যেই স্বাভাবিকতা সেটি আসলে বজায় থাকুক, সেটি আসলে নিয়মিত হোক এবং তাতেই আসলে ভালো থাকবে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের ভালো থাকার ক্ষেত্রে আশরাফাদের মতো সবাইকে আসলে জিতে যাওয়া দরকার এবং তারা যদি জিতে যায় এই ক্যাম্পাসটা, ঢাকা বিশ্ববিদ্যালয়টা জিতে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জিতে গেলে বাংলাদেশটা জিতে যাবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে। আগামীকাল আমরা ইয়েস টু পলিটিক্সে বলতে চাই, এখানে আমরা শুধুমাত্র প্রশ্নের উত্তর খুঁজি, ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। যারা যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।